ওকে, সো এই এমএল সিস্টেম যেটা, এটা সবসময় ইনকমপ্লিট ইনফরমেশন নিয়ে কাজ করে। মূলত যেটা হয়, আমাদের যে সেন্সর থাকে বিভিন্ন ধরনের, সেই সেন্সরগুলো আমাদের ভুল মাপ দিতে পারে, লেভেল ভুল হতে পারে। তারপর হচ্ছে ফিউচার যে ইভেন্টগুলো, সেটা এমনও হতে পারে যে আনপ্রেডিক্টেবল। সো এই সমস্ত কেসেসের ক্ষেত্রে প্রবাবিলিটি আমাদের যেভাবে হেল্প করে সাধারণত, যে আমাদের আনসার্টেনিটিটা রিপ্রেজেন্ট করতে পারে। তারপরে কনফিডেন্স যেটা আছে এটা কোয়ান্টিফাই করতে পারে। ফর এক্সাম্পল, যে আমার একটা ইমেল স্প্যাম, এটা এক ধরনের উত্তর, কিন্তু এটা এমনও হতে পারে যে এই ইমেলের 90% চান্স হলো স্প্যাম হওয়া। এটা আরও বেশি ইনফরমেটিভ। সো দ্বিতীয় যেটা আমি বললাম, এটা হলো ডিসিশন মেকিংয়ে বেশি ইউজফুল, কারণ এই পার্সেন্টেজটা ম্যাটার করে, কতটুকু হচ্ছে চান্সেস আছে। এরপর আমরা দেখি যে আনসার্টেনিটি জিনিসটা কি আসলে। সো বেসিক্যালি হচ্ছে লাইক হচ্ছে হ্যান্ডেলিং আনসার্টেনিটি, লাইক এই জিনিসগুলো নিয়ে আমরা বললাম যে লেভেল রং হতে পারে, অনেক কিছুই চান্সেস থাকতে পারে। সো আমরা ডেটা থেকে কিভাবে শিখতে পারি। সো ডেটা থেকে শিখি মূলত হচ্ছে প্যাটার্ন ইনফারেন্স যেটা আছে, এটা থেকে মেশিন লার্নিং হচ্ছে শিখে। সো আমরা বেসিক্যালি আমরা যেটা জানতে চাই সেটা হলো, এই মডেল দিলে ডেটা আসার চান্সেস কত। এই লাইকলিহুড ধারণা থেকেই প্যাটার্ন লার্নিং, এস্টিমেশন, এই সব কিছুই আসে আর কি। সো বেস থিওরাম, তারপর হচ্ছে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন, এইগুলা হচ্ছে আমার প্রবাবিলিটির হচ্ছে বেসিক, হচ্ছে আমার মানে মেইন হচ্ছে ভিত্তি বলা যায়। সো অনেক সময় হচ্ছে আমরা মডেল ফাইনাল অ্যান্সার দেয় না, কিন্তু আমাদেরকে একটা প্রবাবিলিটি দেয়। সো এই প্রবাবিলিটিতে আমার হচ্ছে কেন দরকার, কারণ হলো রিস্ক আলাদা করতে পারে। যেমন হচ্ছে মেডিকেল ডায়াগনোসিস, ফর এক্সাম্পল আমার কোনোটা 51% আসছে, কোনোটা 99% আসছে, দুইটার ক্ষেত্রে আমার ডিসিশন কিন্তু সেম হবে না। 51% মানে যে ইয়েস তা না, লাইক 0 থেকে 100%-এর মধ্যে আমার 50%-এর বেশি গেলে যে ইয়েস হবে এটা কিন্তু না। আমরা এই ডিসিশন নেওয়ার জন্য আমরা একটা থ্রেশহোল্ড সেট করতে পারি, যে কীরকম হলে জিনিসটা কীরকম হবে। সো এই থ্রেশহোল্ডটা আমরা অটোমেটও করতে পারি। আচ্ছা, সো র্যান্ডম ভেরিয়েবল কী বোঝাচ্ছে? র্যান্ডম ভেরিয়েবল হচ্ছে এমন একটা ভেরিয়েবল যার র্যান্ডম প্রসেসের আউটকামের উপর নির্ভর করে। যেমন আমি হচ্ছে কয়েন যদি টস করি, তাহলে আমি হেড যদি হয়, আমি এটাকে যদি বলি 1, টেইল হবে 0। সো এইভাবে আমি এটাকে ডিসাইড করতেছি যে হেড যদি 1 হয়, টেইল হবে 0। আমরা যদি একটা ডাইস রোল করি, ডাইস রোল করলে আমার একটা ডাইসের ভ্যালু কত হতে পারে? 1 থেকে 6-এর মধ্যে যে কোনো একটা ভ্যালু হবে। হাউস প্রাইস, এটা আমরা কি কখনো হচ্ছে মানে প্রপারলি প্রিডিক্ট করতে পারি না। সবগুলো হাউসের তো প্রাইস সেম না, বিভিন্ন ধরনের ফিচার, বিভিন্ন ধরনের লোকেশন, সব কিছুর উপর বেস করে আমার এক একটা হাউসের প্রাইস এক এক রকম হয়। সো আমি আমার এলাকার যদি হচ্ছে কয়েকটা বাসার হচ্ছে আইডিয়া দিয়ে যদি বলে একটা প্রাইস প্রিডিকশন করতো, আমাকে একটা প্রিডিকশন করে দিবে। বাট এমন হতে পারে সেই বাসার ফিচার অনেক বেশি আছে, পার্কিং অনেক বেশি আছে, ফ্যাসিলিটিস, সিকিউরিটি অনেক ভালো, তারপরে দেখা গেছে ইন্টারকম ফ্যাসিলিটিস, লিফট ফ্যাসিলিটিস, এইগুলো সব দিক থেকে অনেক বেশি ভালো। সো সার্ভিসটা অনেক বেশি ভালো। সো আমার এটা প্রাইস ডিফারেন্টও হতে পারে। সো আমার এটা র্যান্ডম হতে পারে। সো আমার বেসিক্যালি ইম্পর্টেন্ট পয়েন্টটা কী হবে তাহলে, যেটা একটা ভ্যারিয়েবল কিন্তু ডিটারমিনিস্টিক ফর্মুলা যেটা, ওইটা না। সো আমার এর মধ্যে কি থাকতেছে তাহলে? আনসার্টেনিটি থাকতেছে। এরপর আমরা দেখি জেনারেলাইজেশন আর কি ওভারফিটিং। সো জেনারেলাইজেশন আর ওভারফিটিংয়ের মধ্যে আমার কি আছে? প্রবাবিলিটি স্যাম্পল মুখস্থ করে না, ডিস্ট্রিবিউশনটা শিখে। সো আমার যে প্রবাবিলিটিটা, ও কিন্তু মুখস্থ করে না, ও ডিস্ট্রিবিউশন শিখে। এই জন্য হচ্ছে মডেলটা ফিউচার আনসিন ডেটা যেগুলো পাওয়া যায় ওইগুলোতেও কাজ করতে পারে। সো এই জিনিসটা আমরা হচ্ছে যখন হচ্ছে এই ঠিকঠাক মতো কাজ করে না, তখন আমরা কি করতে পারি? রেগুলারাইজেশন, আনসার্টেনিটি এস্টিমেশন, এই জিনিসগুলো এটাকে হেল্প করে। এরপর আসি প্রবাবিলিস্টিক এমএল অ্যালগোরিদম। সো অনেক ধরনের ফেমাস হচ্ছে আমার
অ্যালগোরিদম আছে যার উপরে হচ্ছে এই প্রবাবিলিটিগুলো আর কি বেস, মডার্ন মেশিন লার্নিংয়ে বেসড আর কি দাঁড়ায় আছে। এর মধ্যে নাইভ বায়াস আছে, গসিয়ান মিক্সচার মডেল বা জিএমএম বলি, হিডেন মার্কঅফ মডেল বা এইচএমএম বলি, বাইসিয়ান নিউরাল নেটওয়ার্ক আছে, এই ধরনের আরও অনেক কিছু মডেল আছে। সো র্যান্ডম ভেরিয়েবল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ডিসক্রিট যেটাকে বলি আমরা কাউন্টেবল, যেমন হচ্ছে ক্লাসের লেভেল, নাম্বার অফ ইমেল, এইগুলো আমার কি ডিসক্রিট ভ্যালু। আরেকটা আছে কন্টিনিউয়াস, যে একটা রেঞ্জের যে কোনো একটা মান থাকে, যেমন হচ্ছে হাইট, টেম্পারেচার, টাইম, সো ডেট, ইনকাম, সো এই জিনিসগুলো আমার হচ্ছে কন্টিনিউয়াস থাকে। এরপরে দেখি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। সো ডিস্ট্রিবিউশন বলতে আসলে হচ্ছে প্রবাবিলিটি মানটা আসার চান্সেস কত, মানে কোন মান আসার চান্সেস কত। সো ডিসক্রিট হলে আমরা হচ্ছে ইউজ করি বার্নৌলি, বাইনোমিয়াল, পয়সন ডিস্ট্রিবিউশন, এগুলো হচ্ছে আমরা ইউজ করি ডিসক্রিট ভ্যালুর ক্ষেত্রে, মানে কোনো ফিক্সড ভ্যালু। আবার যদি আমরা কন্টিনিউয়াস ভ্যালু পাই, কন্টিনিউয়াস ভ্যালু পাইলে আমরা হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনে যাই, গসিয়ান ডিস্ট্রিবিউশনে যাই, গসিয়ানকে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনে বলি, এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনে বলি। তোমরা আই গেস নর্মাল ডিস্ট্রিবিউশনটা হয়তো দেখেছো স্ট্যাট 201 কোর্সে। এরপরে আমরা দেখি যে আনসার্টেনিটি আর হচ্ছে নয়েসের ডিফারেন্স। সো এটা একটু ইম্পর্টেন্ট হইতে পারে জিনিসটা, যে আমাদের জেনে রাখা উচিত। তো নয়েজ হচ্ছে যে ডেটাটা আমার হচ্ছে খারাপ, বেসিক্যালি ডেটার মধ্যে হচ্ছে ভেজাল আছে। আনসার্টেনিটি হলো যেখানে আমাদের নলেজের হচ্ছে ল্যাকিংস আছে, যে ইনকমপ্লিট নলেজ। সো নয়েজ এক্সাম্পল যদি আমরা বলি, যে সেন্সারের এক্সাম্পল, যে সেন্সার এরর। আনসার্টেনিটির এক্সাম্পল হলো যে আমার ডেটা পারফেক্ট থাকলেও আমার কালকে, ধরো আজকের আমার ওয়েদার ডেটা যেরকম আছে এটার উপরে বেস করে আমি কালকের ওয়েদার প্রিডিক্ট করতে যাচ্ছি। বাট দেখা গেছে আমার এখানে টেরেইন বা হচ্ছে পাহাড় এই জিনিসগুলো অনেক বেশি, যার কারণে হচ্ছে আমার কালকের ওয়েদারটা প্রিডিক্ট করা সম্ভব হচ্ছে না, যে আমার কালকেরটা ডিফারেন্ট হইতে পারে। সো এটা হচ্ছে আমার আনসার্টেনিটি। সো সব আনসার্টেনিটি আসলে রিমুভ করা যায় না, সো মেশিন লার্নিং আমাকে আনসার্টেনিটি দিবেই। আচ্ছা, সো প্রবাবিলিস্টিক আর হচ্ছে সিঙ্গেল অ্যান্সারের ডিফারেন্সটা কি? ডিটারমিনিস্টিক এর মধ্যে আমরা কী কী পাচ্ছি, যে স্প্যাম। আর হচ্ছে প্রবাবিলিস্টিকের মধ্যে কী পাচ্ছি, স্প্যাম উইথ 92%, স্প্যাম উইথ 80%। সো একটা হলো কি আমার ডিটারমিনিস্টিক আর একটা প্রবাবিলিস্টিক। ডিটারমিনিস্টিক আমাকে কী বলতেছে, যে এটা আমার ডিরেক্ট একটা আমাকে অ্যান্সার দিচ্ছে, প্রবাবিলিস্টিকে আমার হচ্ছে একটা ভ্যালু দিচ্ছে। সো প্রবাবিলিস্টিকটা আমার অলওয়েজ বেটার, কারণ হচ্ছে আমার অ্যাম্বিগিশিয়াস যে ইনপুটগুলো থাকে ওগুলো আসলে হ্যান্ডেল করা পসিবল হয় এখানে। তারপর এখানে আমার একটা থ্রেশহোল্ড ব্যবহার করা যায়। ফর এক্সাম্পল আমার একটা ইমেলের দেখা গেছে যে 80% স্প্যাম পেলে আমি এটাকে বলতে পারি যে এটা স্প্যাম। সো এই থ্রেশহোল্ডগুলো আমরা হচ্ছে মেনটেন করতে পারি। আবার লো কনফিডেন্স যদি হয় তখন হচ্ছে আমরা ডিসিশনটাকে পোস্টপোনও করতে পারি, যে আমার কনফিডেন্স লেভেলটা কম, আমি এখন ডিসাইড করতেছি না। সো অ্যাকর্ডিং টু প্রবাবিলিটি আমার হচ্ছে কনফিডেন্স কম আসতেছে। সো আমরা আরও অন্য কোনো ফ্যাক্টরের উপরে বেস করে আমরা হচ্ছে, বা অন্য কোনো মডেলকে আমরা পাস করব। সো এইভাবে আমরা ডিসিশন নিতে পারি। ফ্রিকোয়েন্সিস এর পার্সপেক্টিভ কি, এখানে হচ্ছে প্রবাবিলিটি মানে হচ্ছে লং ফ্রিকোয়েন্সি বোঝায়। যেমন হচ্ছে কয়েন বায়াস, আমরা যদি একটা কয়েন টস করি, লাইক হচ্ছে কয়েনের বায়াস হচ্ছে যদি পি ধরি, লাইক হচ্ছে পি হচ্ছে আমার কি হবে, পি এর ভ্যালু হচ্ছে ফিক্সড, প্রবাবিলিটির ভ্যালুটা ফিক্সড, ডেটা র্যান্ডম থাকবে, কোনো প্রায়ের কোনো বিলিফ থাকবে না, যে আমার আগে থেকে কোনো বিলিফ নাই যে কি আসবে না আসবে। কনফিডেন্সের ইন্টারভাল বিলিফ, কোনো কোনো কনফিডেন্সের ইন্টারভাল বিলিফও নাই, যেটাকে আমরা বলি হচ্ছে মেথডের রিয়ালিটি। ঠিক আছে, এরপরে আসি হচ্ছে বায়াসিয়ান পার্সপেক্টিভ, যেটা এখানে হচ্ছে প্রবাবিলিটি মানে বুঝাই যে হচ্ছে আমরা ডিগ্রি অফ বিলিফ, মানে আমরা প্রবাবিলিটি দিয়ে বুঝাচ্ছি যে আমরা কতটুকু আমরা বিলিভ করতেছি। প্যারামিটার হচ্ছে আমরা নিজেই হচ্ছে র্যান্ডম থাকে। সো আমার এখানে স্টেপ কী কী, মানে কীভাবে আমরা বের করি, যে প্রায়র বিলিফ থাকে, ডেটা অবজারভেশন,
অ্যান্ড পোস্টেরিয়র আপডেট। সো এই জিনিসটাকে আমরা হচ্ছে ট্রেনিং প্রসেসে এই কাজটা করি, যে প্রায়র বিলিফের পরে ডেটা অবজারভেশনের পরে আমরা পোস্টেরিয়র আপডেট করি। সো ওইটা এই এই জিনিসটার উপর একটা ইটারেশন করি, একটা লুপ চালাই। আর এইটাকেই বলা হয় যে হচ্ছে লার্নিং প্রসেস। অ্যান্ড এই তিনটা কাজের জন্য লাইক এ প্রায়র বিলিফ, ডেটার অবজারভেশন আর পোস্টেরিয়র আপডেট, এই তিনটার কারণে হচ্ছে আমার লার্নিং যেটা এটাকে ডাইনামিক করে ফেলে। সো কী কী টুলস আমরা ইউজ করি এইগুলো করার ক্ষেত্রে? ফর এক্সাম্পল আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি টেস্টের ক্ষেত্রে আমরা দেখি যে এমএলই বা ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন বা হাইপোথিসিস টেস্টিং, পি ভ্যালু টেস্টিং বলে এটাকে আবার। এরপরে আমরা বায়োসিয়ানে যেটা দেখি সেটা হলো বেস থিওরাম, তারপর ম্যাক্সিমামে পোস্টেরিয়রি এস্টিমেশন, তারপরে বাইসিয়ান নেটওয়ার্কস, গসেন প্রসেস। সো এই টুলসগুলো ইউজ করে আমরা এই কাজগুলো করে থাকি। সো আমরা এই সাইড বাই সাইডটা দেখি যে আমার এখানে ফ্রিকুয়েন্সিস্ট আর হচ্ছে বেসিয়ানের হচ্ছে পার্থক্যটা। সো আমার প্রবাবিলিটিটা হচ্ছে কি করে, মিনিং অফ প্রবাবিলিটিটা একটা আমাকে লং রান ফ্রিকোয়েন্সি দিচ্ছে আর একটা ডিগ্রি অফ বিলিফ দিচ্ছে। প্যারামিটার ফ্রিকোয়েন্সিটা আমার ফিক্সড, বেসিয়ানে কী হয় আমার র্যান্ডম ভেরিয়েবলস থাকে, যে ভেরিয়েবলগুলো আমার আপডেট হয়, প্রায়ের কোনো নলেজ থাকে না ফ্রিকোয়েন্সিসটা। বেসিয়ানে হচ্ছে আমার এই প্রায়র নলেজটা ইউজ করা হয়, যেটাকে বলি আমরা যে লেবেল ডেটা সেট। আউটপুট আমাকে কি দেয় ফ্রিকোয়েন্সিসটা, একটা হচ্ছে পয়েন্ট এস্টিমেট করে, আর বেসিয়ান একটা ফুল ডিস্ট্রিবিউশন দেয়। সো আমার এটা ইন্টারপ্রিটেশন কি, যে একটা অবজেক্টিভ আর একটা হলো সাবজেক্টিভ। বুঝে গেছে? সো গসেন ডিস্ট্রিবিউশন হলো আমরা বলি যে মানে ওয়ার্ক হাউস একটা মডেল। সো এটা হচ্ছে আসলে কেন ব্যবহার করা হয়। আচ্ছা, সো বেসিক্যালি এটা ব্যবহার করা হয় কারণ হলো ন্যাচারাল যে ভায়াবিলিটি মডেল, এটা হচ্ছে আসলে ওই ধরনের একটা মডেল যে একটা, যেটাকে বলে আমরা ন্যাচারাল ভায়াবিলিটি মডেল। ফর এক্সাম্পল হাইট, মেজারমেন্ট, নয়েস, এগুলো এগুলো আমার কী হয় সবসময় দেখা গেছে অ্যাভারেজের ক্লোজ কলে থাকে সবসময় গসিয়ান ডিস্ট্রিবিউশন মডেলটা। সো যদি ডিস্ট্রিবিউশন না জানা থাকে তাহলে হচ্ছে গসিয়ান মডেল হচ্ছে আমার একটা ভালো একটা গেস দেয়। তারপরে হচ্ছে সেন্ট্রাল লিমিট, আমার হচ্ছে সেন্ট্রাল লিমিট থিওরাম যেটা বলি, সেটা হচ্ছে আমার এটা অনেক ছোট র্যান্ডম ইফেক্ট যোগ হলে আমার কি হয়, রেজাল্ট মোটামুটি গসিয়ানের সমান হয়। সো এই জন্য আমরা বলি যে নয়েজের অ্যাজামশনটা হচ্ছে আমার ডিফল্ট থাকে। এরপর আমরা দেখি যে হচ্ছে ম্যাথমেটিক্যাল কনভিনিয়েন্সটা কেন এটায় থাকে। সো আমরা যে মিনটা পাই আর এটার ভ্যারিয়েন্স যেটা থাকে, সো মিন আর ভ্যারিয়েন্সের যোগফলটাই কিন্তু হচ্ছে আমার বোঝায় যে আমার এই মডেলের টোটাল আউটপুটটা, মানে এই মডেল আমার হচ্ছে ফুললি ডিসক্রাইব করা পসিবল এটার মিন আর ভ্যারিয়েন্স দিয়ে। সো এটা হচ্ছে সলিউশনের একটা ক্লোজ ফর্ম বলা হয় এটাকে, বা ক্লোজ ফর্ম সলিউশন এটা এক্সিস্ট করে, যার কারণে এটা হচ্ছে অনেক ফাস্ট অপটিমাইজ করে। সো এই মডেলটা হচ্ছে আবার অনেক মডেল হচ্ছে ফাউন্ডেশন মডেল, যেমন হচ্ছে লিনিয়ার রিগ্রেশন, তারপরে হচ্ছে গসিয়ান মিক্সচার মডেল, কালমান ফিল্টার, পিসিএ। তা সো এই জিনিসগুলো হচ্ছে অনেক বেসলাইন মডেল বলা হয় গসিয়ান ডিস্ট্রিবিউশনকে। আমি যদি গসিয়ান ডিস্ট্রিবিউশনটাকে বাদ দিই তাহলে এইগুলার ম্যাথ করা আসলে পসিবল নাই, এগুলোর সবগুলোর ম্যাথই আসলে গসিয়ান দিয়ে আর কি করা হয়। তো এটা কি করে, বেসিক্যালি হাই ডাইমেনশন যেগুলো যদি থাকে সেগুলোকে আমরা এক্সটেন্ড করতে পারি। ফর এক্সাম্পল আমার যদি ডেটা সেটে দুই ধরনের ফিচার থাকে, আমরা হচ্ছে দুইটা অ্যাক্সিসে থাকি,
আমার যদি ফিচার তিনটা হয়, আমরা তিনটা অ্যাক্সিসে চলে যাই। সো আমার হচ্ছে বেসিক্যালি ডাইমেনশন তিনটা হয়ে গেল, আমার হচ্ছে 3 ডাইমেনশন হয়ে গেল, চারটা ফিচার হলে 4 ডাইমেনশন হয়ে গেল। সো আমার ফিচার যত বাড়ে তত আমার ডাইমেনশনও বাড়ানো লাগে। সো আলটিমেটলি আমার এই গসিয়ান মিক্সচার মডেল যেটা, এই জিনিসটা হচ্ছে আমার এই ডাইমেনশন আমাকে বাড়াইতেও হেল্প করে। ফর এক্সাম্পল, আমি যদি এসভিএম দিয়ে যদি একটা কাজ করি যেটা আমার দেখা গেছে 500টা ডাইমেনশন, সো 500টা ডাইমেনশন কিন্তু মানুষের পক্ষে আসলে ভিজুয়ালাইজ করা সম্ভব না, অ্যাট ম্যাক্স 3 ডাইমেনশন দেখতে পারে মানুষ। সো ওই জিনিসটাকেও হচ্ছে আমরা গসিয়ান ডিস্ট্রিবিউশন মডেলের এই ম্যাথ থেকেই কার্নেল ডেভেলপ করে ওইখান থেকে আমরা হচ্ছে এই কাজগুলো করে ফেলতে পারি। সো বেসিক্যালি হচ্ছে মেশিন লার্নিং, আমরা হচ্ছে যেটা দেখলাম সেটা হলো হচ্ছে লার্নিং আন্ডার আনসার্টেনিটি, এই জিনিসটাই বোঝাচ্ছি। সো আনসার্টেনিটি মানেই হচ্ছে আর কি প্রবাবিলিটি। আর এটার হচ্ছে মেইন যে বেসিক আমার মানে বেস লাইন মডেল যেটা গসিয়ান মডেল যেটা বলি, সো এইটা হচ্ছে আমার ডিফল্ট নয়েজ মডেল। মানে যতই আমার র্যান্ডম ডিস্ট্রিবিউশন থাকুক, আমার হচ্ছে মেশিন লার্নিং চালাইতে গেলে আমার হচ্ছে মোটামুটি যত ধরনের ক্লাসিফায়ার আছে কমন যেগুলো, ওইগুলোর হচ্ছে বেস লাইন ম্যাথ হচ্ছে আমার গসিয়ান মিক্সচার মডেল। আর হচ্ছে দ্য সিম্পলেস্ট, এটাকে বলি আমরা যে সিম্পলেস্ট রিজনেবল ডিস্ট্রিবিউশন। আর হচ্ছে দ্য ফার্স্ট মডেল ইউ ট্রাই ওয়েন ইউ ডোন্ট নো বেটার। সো যদি কোনো কিছু নিয়ে আমাদের নলেজ গ্যাপ থাকে, লাইক আমরা জানি না কোনটা নিয়ে আমি একটা ডেটা পেলাম, আমি জানি না কোনটা দিয়ে চালাইলে আমরা ভালো আউটপুট পাবো বা কোনটার জন্য আমাকে ভালো রেজাল্ট দেবে। সো আমরা কী করতে পারি যে হচ্ছে গসিয়ান মিক্সচার মডেল দিয়ে চালাই দিতে পারি, ঠিক আছে? সো আমরা এরপরে হচ্ছে লেকচার 3 যেটা আছে ওইটার একটু পার্ট দেখব। সো আমরা মডেল ফিটিং, ওভার ফিটিং আর হচ্ছে জেনারেলাইজেশন নিয়ে। আচ্ছা, সো আমরা মডেল ফিটিং ওভার ফিটিং হচ্ছে বেসিক্যালি আমরা এখানে আসলে করতে চাই কি, আমার কাছে ধরো যে আমার কাছে কিছু ডেটা আছে, সেই ডেটার মধ্যে আমার ইনপুট ভেক্টরগুলো হচ্ছে এক্স আর আউটপুট ভেক্টরগুলো হচ্ছে ওয়াই। সো আমরা যে মডেলটা বানাই, মডেলটা হলো আমার কীরকম হয় যে ফাংশন অফ আমার হচ্ছে এক্স এস টু থেটা, বা আমরা এখানে হচ্ছে এক্স কোনো থেটা, মানে আমরা এক্স দিয়ে রাখবো, আমরা হচ্ছে থেটা হচ্ছে বের করবো। সরি এক্স আর থেটা, মানে এক্স দেওয়া আছে আর থেটা দেওয়া আছে। এই থেটা হচ্ছে আমার প্যারামিটার। সো এক্স হচ্ছে আমার ইনপুট ভেরিয়েবল, যেটার আমার ভ্যালু কখনো আপডেট হবে না। সো আমার আপডেট হবে কি, বেসিক্যালি আমার প্যারামিটারটা আপডেট হবে থেটা। সো থেটার মান যখন হচ্ছে আমার ঠিক হয়ে যাবে একটা, ওইটার উপরে বেস করে আমার ওয়াই চলে আসবে। সো আমার এক্স আর ওয়াই জানা থাকবে, আমাকে আপডেট করতে হবে থেটা, যেন পরবর্তীতে এক্স দিলে আমরা হচ্ছে থেটার এগেনস্টে আমরা হচ্ছে ওয়াইয়ের ভ্যালুটা পেয়ে যাই। সো থেটা হচ্ছে আমার মডেলের প্যারামিটার। সো ফিটিং মানে হলো থেটা খুঁজে বের করা যাতে মডেলের প্রিডিকশন রিয়েল ওয়ার্ল্ড ডেটার কাছাকাছি সম্ভব হয়। ফর এক্সাম্পল, বাড়ির সাইজ দিলে প্রাইস প্রিডিক্ট করতে পারে। আমরা একটা লাইন ধরি যেটাকে বলি হচ্ছে আমরা স্লোপ। সো আমরা যে ফিট করি লাইনটা, ফিটিংয়ের মানে হলো লাইনটার স্লোপ আর ইন্টারসেপ্ট হলো ঠিক করা। সো আমরা কি ইন্টারসেপ্ট মানে বুঝি যে হচ্ছে কোথায় আমার জিনিসটা মিলিত হবে। তোমরা আই গেস ম্যাথ 120 বা হচ্ছে 110 এই জিনিসগুলো দেখছো যে ইন্টারসেপ্ট করা, যে আমার হচ্ছে একটা লাইন আমরা ড্র করব, ওই লাইনটা হতে হবে হচ্ছে আমার স্লোপ, যেটার নর্মাল ইকুয়েশন হলো ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। সো এখানে বেসিক্যালি এই যে এম আর এক্স হলো আমার এই থেটার ভ্যালু, আর এক্সের ভ্যালু আমার দেওয়াই থাকতেছে। সো বেসিক্যালি আমরা হচ্ছে তিনটা অবস্থা দেখতে পারি, মানে এখানেই দেখি যে একটা হচ্ছে আমরা আন্ডার ফিট, আরেকটা হচ্ছে গুড ফিট, আরেকটা হচ্ছে ওভার ফিট। সো আন্ডার ফিটটা কি, মডেল খুব সিম্পল প্যাটার্নই ধরতে পারতেছে না। মানে দেখো আমার এখানে জিনিসটা
এই প্যাটার্নটা খুবই সিম্পল, বাট এটা ও ধরতে পারতেছে না। এটা ঠিক মতো ইন্টারসেপ্ট করে নাই, আর এটা খুবই লিনিয়ার। আর গুড ফিটটা কি, যে আমার এখানে দেখো জিনিসটা সুন্দরভাবে সেপারেট করে দিচ্ছে, যে আমার কোনটা কোন জায়গায় আছে, এটা হচ্ছে আমার লাইনটা ওইভাবে ড্র করে সেপারেট করতেছে, বা হচ্ছে আমার ওই পয়েন্টগুলোর ভিতর দিয়ে যাচ্ছে। আর ওভারফিটটা কি? সো ওভারফিট হলো যে আমার এই ছোট উইগেল যে ফলো করতেছে এই সবগুলা পয়েন্টের পাশাপাশি, এই জিনিসটাকে বলে ওভারফিট। সো ওভারফিট হলে কি হয়, আমার আমার একটা নতুন যদি ডেটা পয়েন্ট হয় এখানে, তখন কী হবে, ওইটাকে ইন্টারসেপ্ট করবে না, ওটাকে ধরবে না, তখন আমি একটা ইরোর আউটপুট পাবো। আন্ডারফিট হলে কি হবে? আন্ডারফিট হলে এই মডেলটা কোনো কিছুই ধরতে পারতেছে না আসলে, ও হচ্ছে জাস্ট নর্মালি একটা জিনিস ড্র করে বসে আছে, বাট ও কিছুই ধরতে পারতেছে না। গুড ফিট হলে কি হবে, যে আমি ধরো এখানে যদি একটা ডেটা পয়েন্ট ফালাই, তাহলে বলতে পারবে যে এইটা এই ডেটার এই আপার সাইডে বিলং করতেছে। সো আমাদের কাজ হলো মেইনলি এই ফিটিংটা কতটুকু পারফেক্ট করা যায় সেটা হলো আমাদের কাজ। সো ম্যাথমেটিক্যাল ভিউয়ে ইরোর আসলে আমরা কীভাবে মাপি? সো এটা হচ্ছে আসলে একটা লস ফাংশন বলে একটা জিনিস আছে, যে আমরা ইকুয়েশন যেটা দেখতে পারতেছি যে এল থেটা, এটা হচ্ছে আমার লস ফাংশনের ইকুয়েশন। সো এর ভিতরে আমরা কি আছি, 1/n। সো এন হচ্ছে আমার নাম্বার অফ স্যাম্পল, কতগুলো আমার স্যাম্পল আছে। সামেশন হলো আমরা যতগুলা আমি আউটপুট পাচ্ছি সেইগুলার হচ্ছে আমরা দেখো এখানে কী করতেছি, এফ অফ এক্স আই থেটা। এটা দিলে আমরা কি বোঝাই, ফাংশন অফ এক্স আই থেটা দিলে হচ্ছে আমরা একটা প্রিডিক্টেড আউটপুট পাই, আর ওয়াই আই হচ্ছে আমার অ্যাকচুয়াল আউটপুট। সো প্রিডিক্টেড আউটপুট মাইনাস অ্যাকচুয়াল আউটপুট, এটাকে আমরা স্কোয়ার করি। এই স্কোয়ার করার যে হচ্ছে প্রসেস, এটাকে বলি হচ্ছে আমরা মিন স্কোয়ার। মানে এই টোটাল ফর্মুলাটা হলো আমার মিন স্কোয়ার ইরোরের ফর্মুলা। সো এই প্রসেসে হচ্ছে আমরা মিন স্কোয়ার ইরোর বের করি। বের করার পর আমার কি করা দরকার হয়, যে আমার মডেলটাকে অপটিমাইজ করার। সো মডেল ফিটিং আমার অপটিমাইজ কখন হয়, যখন হচ্ছে আমরা এই থেটার ভ্যালু আমরা এমন একটা ভ্যালু পাই যেখানে আমার এই মিন স্কোয়ারটা সব থেকে কম কম থাকে, এই মিন স্কোয়ার এররটা আমার সব থেকে কম থাকে। সো ওইভাবে আমরা হচ্ছে আপডেট করতে থাকি, যে আপডেট তাহলে কী করি, আমরা থেটা করি, ইরর ক্যালকুলেট করি, ব্যাক প্রোপাগেশন করি, আগেরটার সাথে ফিরে যাই, মাইনাস করি, যে কোনটা থেকে কোনটা মাইনাস করতে হবে বা প্লাস করতে হবে, এটা করে আমরা হচ্ছে আবার ওয়েটটাকে আপডেট করি। সো কিসের ওয়েটটা আপডেট করি, থেটার ওয়েটটাকে আপডেট করি। আর এই জিনিসটাকেই বলা হয় অপটিমাইজেশন। সো প্যারামিটার আসলে কী জিনিস? সো মডেল অনুযায়ী হচ্ছে আমার প্যারামিটারগুলো আসলে বদলায় যায়। সো লিনিয়ার রিগ্রেশনে আমার কী কী থাকে, ফর এক্সাম্পল ওয়েট বায়াস। নিউরাল নেটওয়ার্কে হচ্ছে আমার লাখ, কোটি, বিলিয়ন্স অফ ওয়েট থাকে। ডিসিশন ট্রিতে আমার হচ্ছে বিভিন্ন ধরনের রুল বেস থাকে, স্প্লিট রুল থাকে। কেএনএনে হচ্ছে আমার ডেটাই হচ্ছে আমার ইফেক্টিভ প্যারামিটার কেএনআরএস নেইবারের জন্য। সো মডেল যত বড় হয়, প্যারামিটার স্পেস তত বড় হয়, আর তত বেশি আমার হচ্ছে ফিটিংটাও আমার তত কঠিন হয়ে আসে। সো ফিটিংয়ের জিওমেট্রিটা কী? সো আমরা ফিটিংয়ের জিওমেট্রিতে দেখি যে, ভাবো যে প্রতিটা প্যারামিটার কনফিগারেশনই হলো একটা পয়েন্ট, যে আমার হাইট যতটুকু, আমার ইরোরও হচ্ছে তত বেশি। সো আমরা এখানে যে একটা হাইট দেখতে পারতেছি, এটা হচ্ছে আমার ইরোর। সো বেসিক্যালি আমার কাজ কী? সো আমাদের টার্গেট হলো সব থেকে নিচের ভ্যালি। সো আমরা এটাকে যদি একটা পাহাড়ের মতো করে চিন্তা করি, যে আমার নিচের ভ্যালিটা কি, এই যে এইটা। সো এই নিচের ভ্যালিতে আসা, সো ইরোর যত বেশি, আমরা হচ্ছে ওইখান থেকে নেমে আমরা কোথায় আসবো, নিচের ভ্যালিতে আসবো। সো এই নিচের ভ্যালিতে যে আসবো, সো এই আসার যে প্রসেসটা, এই প্রসেসের জন্য আমার কিছু অ্যালগোরিদম আছে। এর মধ্যে একটা কমন অ্যালগোরিদম হলো, যেটা আমরা ইউজ করি মোটামুটি সবাই, সেটাকে বলি গ্রেডিয়েন্ট ডিসেন্ট। সো এই গ্রেডিয়েন্ট ডিসেন্ট আমার কি করে, আমাকে একটা লোকাল মিনিমা বের করে দেয়, যে হচ্ছে তোমরা আই গেস 422-তে এটা দেখতে পারো যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগোরিদমটা কী। আচ্ছা, এরপর আসি এম্পেরিয়াল রিস্ক মিনিমাইজেশন। এটা এক ধরনের প্রসেস। সো রিয়েল ওয়ার্ল্ডে আসলে মানে
রিয়েল ওয়ার্ল্ডে আমার হচ্ছে ডিস্ট্রিবিউশন আমরা আসলে কখনোই জানি না, তাই আমরা কি করি, ট্রেনিং ডেটার ইরর মিনিমাইজ করি। আর এই প্রসেস যেটা, এটাকে বলি হচ্ছে আমরা এম্পেরিয়াল রিস্ক মিনিমাইজেশন। তো ইম্পর্টেন্টলি ট্রেনিংয়ে ভালো হওয়া মানেই যে আমার রিয়েল ওয়ার্ল্ডে ভালো হবে এরকম কোনো গ্যারান্টি নেই। সো ট্রেনিং আমার খুব ভালো হলো, আমি ট্রেনিংয়ে দেখতেছি যে আমার 99.5 অ্যাকুরেসি চলে আসছে, খুব ভালো ট্রেন হয়েছে। কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে কেউ আসলেই পারফর্ম করবে? করবে না, নাও করতে পারে, করতেও পারে, নাও করতে পারে। তো ট্রেনিংয়ে এই এই ঝামেলাটা দূর করার জন্য হচ্ছে আমরা যে আইডিয়াটা হচ্ছে গ্যাদার করি সেটাকে বলি হচ্ছে আমরা জেনারেলাইজেশন। সো তাহলে আমরা দেখবো আস্তে ধীরে জেনারেলাইজেশন কীভাবে কাজ করে। সো এর আগে আমরা দেখি যে মডেলে এমএল মডেল হচ্ছে আমরা ফিটিং কিভাবে চলে। সো ডিপ লার্নিং যদি হয় তখন আমরা হচ্ছে র্যান্ডমলি ভ্যালু ইনিশিয়ালাইজ করি, এরপরে হচ্ছে আমরা প্রিডিক্ট করি। প্রিডিক্ট করার পরে আমার প্রিডিকশানটা কিন্তু অ্যাকুরেট হবে না। সো অ্যাকুরেটটার সাথে প্রিডিকশানের যে ডিফারেন্সটা ওইটা ক্যালকুলেট করি। এরপরে ওই ডিফারেন্স থেকে আমরা লস ক্যালকুলেট করি যে কতটুকু আমার ইরর হচ্ছে। এই লস থেকে আমরা কি করি, এই কোন দিকে গেলে আমার ইররটা কমবে, সো ওইটা আমরা অপটিমাইজেশন করি বা গ্রেডিয়েন্ট ডিসেন্ট। আমরা হচ্ছে অ্যালগোরিদম বা বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট আমরা কম্পিউট করি, করে আমরা ওইটাকে আপডেট করি। এই কাজটাকে আমরা হচ্ছে যতবার রিপিট করি, এই রিপিট করার প্রসেসটাই হলো আমার ট্রেনিং প্রসেস। বুঝে গেছে? সো একবার না পারলে বারবার পড়ে আমরা কি করতাম, আগে ছোটোবেলায় মুখস্থ করতাম, এটা হলো সে একই কাজ। সো এই বিলিয়ন প্যারামিটারও থাকতে পারে, লাইক বিলিয়ন্স অনেক ধরনের প্যারামিটার থাকতে পারে এই মেশিন লার্নিংয়ে, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি মিরাকেলের মতো কাজ করতে পারে। সো আমার এই ফিটিংটা কঠিন অথবা সহজ কিভাবে আসলে করে দেয়? সহজ হয় ফিটিংটা যদি আমার সিগন্যাল ক্লিয়ার থাকে, নয়েজ কম থাকে, বেশি ডেটা থাকে, মডেল ক্যাপাসিটি যদি ঠিক থাকে, তাহলে আমার জিনিসগুলো ইজিয়ার হয়। বাট কঠিন হয়ে যায় কখন? যখন আমার নয়েজ বেশি থাকে, ডেটা সেট ছোটো থাকে, ভুল ভাল হচ্ছে অ্যাজামশন থাকে, অনেক বেশি হচ্ছে লোকাল মিনিমা বা ফ্ল্যাট রিজিয়ন যদি থাকে, তখন কিন্তু আমার অপটিমাইজেশনটা কিন্তু অনেক ট্রিকি হয়ে যায়। আমার এই লস ক্যালকুলেট পরে যে আমরা অপটিমাইজ করি, এই জিনিসটা আমার অনেক ট্রিকি হয়ে যায়। সো যদি আমার অনেক বেশি লোকাল মিনিমা থাকে। সো এখন হচ্ছে মেইন জিনিসটা আসি, ওভার ফিটিং। আমরা তো দেখলাম যে সব থেকে খারাপ ফিটিং কে দিছিল আমাকে, ওভার ফিটিং, একদম প্রত্যেকটা পয়েন্টের গায়ের সাথে মিশে আছে। সো আলটিমেটলি আমি নতুন ডেটা ফেললে ও এটাকে ধরতেই পারবে না। আন্ডার ফিটিংয়ে কী হয়েছিল, কোনো কিছুর সাথেই মিশে নাই, সবার সাথে মিশে আছে। সো আমাকে বোকার মতো একটা উত্তর দিবে, আর ওভার ফিটিংয়ে আমাকে কোনো অ্যান্সারই দিবে না। ঠিক আছে, জিনিসটা হলো এরকম। সো মডেল ট্রেনিং ডেটা হচ্ছে খুব বেশি যখন ভালোভাবে শিখে ফেলে তখন এই প্রবলেমটা হয়, যেটাকে আমরা বলি মাতব্বারি। সো এতটাই ভালো যে হচ্ছে নয়েস, কোইন্সিডেন্স, মেজারমেন্ট এরর, এই সবগুলোরই ও হচ্ছে একটা রুল বানায় ফেলে। তো এই রুলগুলো বানায় ফেলার কারণে কি হয় যে আমার নতুন ডেটা যখন দিই তখন আমরা পারফরমেন্স অনেক খারাপ পাই, তখন আমার এই লসটা অনেক বেড়ে যায়। সো আমরা এখানে একটা জিনিস দেখি যে আমার ট্রেনিং লস কি হচ্ছে, কমে যাচ্ছে। সো আমরা কখন বুঝতে পারি যে এটা ওভারফিটিং? যখন আমার ট্রেনিংয়ের ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে লস কমে যাচ্ছে। আবার আবার হচ্ছে ভ্যালিডেশনের লস যেটা, ওইটা হচ্ছে আবার বেড়ে যাচ্ছে। একই সাথে যখন এই জিনিসটা দেখব, ওইটাকে আমরা বলবো যে ওভারফিটিং। যে আমার ট্রেনিংয়ের লসও যদি কমে, ভ্যালিডেশন লসও যদি কমে, তখন আমরা বুঝবো যে এটা গুড ফিটিং। বাট আমার যখন এই জিনিসটা এরকম হচ্ছে, তখন আমরা এটাকে বলবো ওভারফিটিং। সো আমার ইনটিউশনে একটা এক্সাম্পল দেখি যে স্টাডি আওয়ার আর হচ্ছে এক্সাম স্কোর। সো আমরা ইউজুয়ালি আগে হচ্ছে বলতো মানুষ যে হচ্ছে বেশি পড়লে আমরা হচ্ছে রেজাল্ট ভালো হবে, বাট বেশি পড়ার সাথে সাথে কিন্তু আমাদের হেলথটার ক্ষেত্রেও কনসিয়াস থাকা উচিত। ফর এক্সাম্পল, আমার যদি ঠিকমতো না ঘুমাই, আমার পরের দিন সকালে এক্সামে আমাকে নিজের মাথা ঠিকমতো কাজ করবে না, পাগল ফিল হবে। সো
আমার হচ্ছে স্ট্রেসফুল লাগবে। তারপরে দেখা গেছে কোশ্চেন আমার হচ্ছে এমনও আসছে যে যেটা হচ্ছে আমার এমন কিছু আমি যে বেশি এমফ্যাসিস করছি যে আমার কোশ্চেন কমন আসেনি। সো আনসার্টিনিটির জন্য সাফারিংস একটা সাফোকেটের একটা ফিল হবে। সো লাকেরও একটা ব্যাপার আছে। সো সব কিছু মেলায় আমার হচ্ছে একটা মানে বেশি পড়াশোনা করলেই যে আমার রেজাল্ট ভালো হবে এমন কিছু না। সো মডেল যদি প্রতিটা র্যান্ডমনেস এক্সপ্লেইন করতে যায় তাহলে কি হয়, জিনিসটা শেষ হয়ে যায়। সো আসলে সবগুলো আসলে দেখা আসলে পসিবল না। সে কি করে সবগুলা র্যান্ডমনেস যেগুলো পায় সেগুলোকেই হচ্ছে মেশিন লার্নিং ল হিসেবে ট্রিট করে ফেলে। বুঝে গেছে? সো ওভারফিটিংয়ে তাহলে ফর্মাল ডেফিনেশন কি, যে আমার ট্রেনিং এরর খুব কম, টেস্টিং বা ভ্যালিডেশন এরর অনেক বেশি। তাহলে এর মাঝখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটাকে আমরা কি বলি, যে এই যে গ্যাপটা যেটা এই গ্যাপটাকে বলি আমরা জেনারেলাইজেশন গ্যাপ, বা এটাকে বলি আমরা হাই ভ্যারিয়েন্স বিহেভিয়ার। হাই ভ্যারিয়েন্স বিহেভিয়ার দিয়ে আমরা আসলে কি বোঝাই, আমরা যদি ডেটা একটু চেঞ্জ করি, সামান্য একটু যদি চেঞ্জ করে ফেলি, আমার মডেলটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, মডেলটার কাজই করবে না, ও ঠিকমতো আমার হচ্ছে মানে আউটপুট দিতেই পারবে না। তো আমরা এই জিনিসটা তাহলে কীভাবে বুঝবো যে হচ্ছে ট্রেনিং লস কমতে থাকবে, ভ্যালিডেশন লস বাড়তে থাকবে। সো আমরা এটা কীভাবে মানে প্রিভেন্ট করতে পারি, ডেটা বেশি দিতে পারি। সো আচ্ছা, জেনারেলাইজেশন কি? জেনারেলাইজেশন হচ্ছে আমার যেটা হচ্ছে মডেল হচ্ছে আনসিন ডেটাতে কতটুকু ভালোভাবে কাজ করে। আচ্ছা, সো রেগুলারাইজেশন কিন্তু ডিফারেন্ট জিনিস। রেগুলারাইজেশন হলো আমার এই ওভারফিটিংটা দূর করার হচ্ছে কিছু টেকনিক। সো এখানে L1 L2 রেগুলারাইজেশন বলে দুটো টেকনিক আছে, বা লেস ওভার রিচ রিগ্রেশন বলি আমরা ওটাকে। সো ওইভাবে আমরা হচ্ছে রেগুলারাইজ করে আমরা ওভারফিটিংটাকে থামাইতে পারি। আবার আমরা আর্লি স্টপ করতে পারি। দেখা গেছে আমার মডেলটা এতটুকু এসে জেনারেলাইজ হচ্ছে, এখান থেকে আমার ওভারফিটিং হওয়া শুরু করছে, আর্লি থামাই দিতে পারি। কিছু ডেটা আমরা ড্রপ করে দিতে পারি, ড্রপ আউট করতে পারি, ডেটা অগমেন্টেশন করতে পারি, ঘোরায় পেঁচায় দিতে পারি ডেটাকে, অথবা সিম্পল কোনো মডেল ইউজ করতে পারি। সো প্রায় সব লাইক আমরা যদি নোটিস করি যে হচ্ছে লাইক সব সলিউশন মডেলই কম হচ্ছে মেমোরাইজ করতে বাধ্য হয়। লাইক হচ্ছে কেউ কেউ হচ্ছে অল্প অল্প হলেও মানে মেমোরাইজ করেই আর কি, কোনো কোনো সবগুলো মডেলই মোটামুটি। তো এই মেমোরাইজেশন জিনিসটা হচ্ছে একটা প্রবলেম। মেমোরাইজ করলে তো আসলে আমার হচ্ছে আউটপুটটা দিচ্ছে না আমাকে। মেমোরাইজ করলে তো ওইটার হচ্ছে ওইটা ওর নিজস্ব জ্ঞান থেকে একটা অ্যান্সার দিয়ে দিচ্ছে, ও তো জেনারেলাইজ করতেছে না। সো জেনারেলাইজ জিনিসটা কি, যে আমার ট্রেনিং শেষ, সো আমার কোশ্চেন হলো যে নতুন আনসিন ডেটাতে কীরকম কাজ করবে। সো ভালো যদি করে তাহলে হচ্ছে মডেল ভালো জেনারেলাইজ করতেছে। সো আমরা এখানে বলে থাকি আর ট্রেন আর আর টেস্ট। আর ট্রেন আর আর টেস্ট দিয়ে আমরা কি বোঝাই, যে ইরর অন ট্রেনিং ডেটা, আর হচ্ছে আর টেস্ট হচ্ছে ইরর অন লাইক এক্সপেক্টেড ইরর অন নিউ ডেটা। সো এই দুইটা ডিফারেন্স দিয়ে হচ্ছে আমরা বুঝতে পারি যে জেনারেলাইজেশনের যেই গ্যাপটা, লাইক হচ্ছে আমার গ্যাপটা যদি কম হয় তাহলে আমরা বলবো যে ভালো জেনারেলাইজ করছে। গ্যাপটা যদি বেশি হয়, ফর এক্সাম্পল আমার এই জায়গায় সব থেকে লাইক আমরা এখানে ট্রেন করা শুরু করছি, আমার এখানে গ্যাপটা এখানে কম ছিল, বাট আমার এখানে দেখো গ্যাপটা কিন্তু বাড়া শুরু করছে। আমি যদি বলি গ্যাপ এইখানে কম তাহলে কিন্তু আমার এটা হবে না। লাইক আমার এখান থেকে ট্রেনিং শুরু হয়েছে, সো আমার শেখা স্টার্ট করছে। সো কোথা থেকে ভুলভাল শেখা শুরু করছে, এই জায়গা থেকে। সো বেসিক্যালি আমার গ্যাপ যদি স্মল হয় দেন আমরা বলবো যে আমার গুড জেনারেলাইজেশন। তো এইটার ইনটিউশন দেখি একটা, যে আমার মডেল ট্রেনিং স্যাম্পলে যদি দেখি, মডেল হচ্ছে কি করে, মডেল ট্রেনিংয়ে হচ্ছে কি দেখে, স্যাম্পল দেখে, কিন্তু হচ্ছে আমরা যেটা চাই যে ও স্যাম্পল দেখে যেন মুখস্থ না করে, কিন্তু যেটা আমরা হচ্ছে চাই সেটা হলো যে ওরা গ্রামার শিখুক, প্রত্যেকটা সেন্টেন্স যেন মুখস্থ না করুক। ফর এক্সাম্পল ও যেন মেজারমেন্টটা শিখুক, ও মেজারমেন্টটা না শিখুক, ও হচ্ছে ফিজিক্স শিখুক, মানে ফিজিক্স শিখে ও যেন মেজারমেন্ট করতে পারে। সো আমার হচ্ছে একটা ছবি দেখে যেন শিখুক যে বিড়াল দেখতে কীরকম,
ও যেন মুখস্থ না করে যে কোথায় কোন পিক্সেল থাকলে এটাকে আমি একটা বিড়াল হিসাবে বা ক্যাট হিসেবে আমি এটাকে স্পেসিফাই করব। সো জেনারেলাইজেশন বলতে তাহলে আমরা কী বোঝাই, যে এক্সপিরিয়েন্সের বাইরে রুল যখন অ্যাপ্লাই করতে পারে ওইটার যে ক্যাপাবিলিটিটা, ওইটাকে আমরা বলি জেনারেলাইজেশন। ঠিক আছে? সো আমরা হচ্ছে কনক্লুড করি তাহলে, ট্রেনিং ডেটা হচ্ছে আমার পারফেক্টলি ফিট করতে পারে এরকম মডেল আসলে অনেক বেশি আছে। সো তার মধ্যে হচ্ছে কোনটা ভালো ফিউচারে ভালো করবে, সাধারণত কোনটা ভালো করে, যে বেটার হয় যখন হচ্ছে আমার প্যারামিটার কম থাকে, হাইপোথিসিসটা সিম্পল হয়, তারপরে হচ্ছে ডেটা অনেক বেশি থাকে। তো হচ্ছে টুইস্ট যেটা আছে সেটা হলো আজকের হচ্ছে যে এই আজকালকার দিনে যে এই বিশাল বড় নিউরাল নেটওয়ার্ক যেগুলো আছে এগুলোর প্যারামিটার আসলে অনেক বেশি থাকে। লাইক আমাদের এই যে চ্যাট জিপিটি বা এই জিনিসগুলো, এটা প্যারামিটার কিন্তু খুবই বেশি। একটা সেকেন্ড। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওকে। হ্যাঁ, না আমি পরে ফোন দিচ্ছি ক্লাসে। আচ্ছা, সো বেসিক্যালি আমরা হচ্ছে যে রিয়েল ওয়ার্ল্ডে যে জায়ান্ট যে নিউরাল নেটওয়ার্কের কথা বলতেছিলাম, এটা আসলে অনেক বেশি প্যারামিটার থাকে, একটার সাথে আরেকটা কানেক্টেড থাকে। সো এই কানেক্টেড থাকার কারণে হচ্ছে আমার কি হয়, যে আমার র্যান্ডম লেভেল যেগুলো থাকে এগুলো হচ্ছে বেশি মেমোরাইজ করতে পারে ওরা। সো তারপরে হচ্ছে আমার রিয়েল ওয়ার্ল্ড ডেটাতে অনেক অসাধারণ হচ্ছে মানে মেশিন লার্নিং, যেটা মানে মেশিন লার্নিং এই মডেলগুলো আমার হচ্ছে অস্বাভাবিকভাবে অনেক ভালো জেনারেলাইজ করে রিয়েল ওয়ার্ল্ড ডেটাতে। সো প্রিভিয়াসলি এই জিনিসগুলো হচ্ছে ম্যাথগুলো এত ইমপ্রুভ ছিল না। সো যার কারণে হচ্ছে আমার এই জিনিসটা, এই জেনারেলাইজেশনের গ্যাপ থাকতো, বিভিন্ন ধরনের মডেল ছিল না। এখন অনেক ধরনের মডেল আছে, ডেটার উপরে বেস করে মডেল চেঞ্জ করা হয়, কোনটার উপর মানে কোন মডেলে আমাকে ভালো আউটপুট দিচ্ছে সেইগুলোর উপর আমরা হচ্ছে চেঞ্জ করি। সো এই সব কিছুর উপর বেস করে আমরা হচ্ছে কি করি, যে বর্তমানে যে এমএলগুলো ইউজ করি এটা খুবই ভালো জেনারেলাইজ করতে পারে। তোমরা দেখছো যে যখন চ্যাট জিপিটি বলে আমাদের যে সার্ভিসটা ছিল, এটা যখন হচ্ছে ইনিশিয়ালি যখন লঞ্চ করছিল অনেক কিন্তু ভুলভাল অ্যান্সার পাচ্ছিলাম আমরা। বাট এখন কিন্তু এটা জিনিসটা অনেক বেশি রিফাইন হয়ে গেছে, যে আমার ভুল অনেক কমে গেছে। ও কিন্তু এখন অনেক কঠিন কোশ্চেন দিলেও কিন্তু অ্যান্সার করে দিচ্ছে। সো এই মডার্ন মেশিন লার্নিং রিসার্চের হচ্ছে এটা একটা বড় মিস্ট্রি, যে হচ্ছে এই এত বড় ডেটাতেও কিন্তু হচ্ছে ভালোভাবে জেনারেলাইজ করতে পারতেছে। সো বুঝতে পারছি কী কী নিয়ে ডিসকাশন করলাম আজকে। Yes, sir.